আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পরিবহন দপ্তরের সার্কুলার পুড়িয়ে অবরোধ আন্দোলন টোটো চালকদের, উত্তেজনা এলাকা জুড়ে। বন্যার ক্ষত শুকোয়নি, তবুও হার মানেননি গ্রামের মানুষ, ফিরছে স্বাভাবিক ছন্দে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে পরিবহন দপ্তরের সার্কুলার পুড়িয়ে অবরোধ আন্দোলন টোটো চালকদের। অবরোধের জেরে ব্যাহত জলপাইগুড়ি শহরের ব্যস্ততম শান্তিপাড়া এলাকার যান চলাচল। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা, কথা কাটাকাটি টোটো চালকদের। পরে বলপূর্বক আন্দোলনরত টোটো চালকদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। গত অক্টোবর মাসে টোটো রিকশা এবং ই রিকশার রেজিস্ট্রেশনের দিন ধার্য করে পরিবহন দপ্তর। 30 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা ধার্য হলেও পরে তা বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়। টোটো চালকদের দাবি, রেজিস্ট্রেশনের জন্য যে টাকা ধার্য হয়েছে তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রেজিস্ট্রেশন চার্জ 300 থেকে 500 টাকা করা। সেই সঙ্গে রেজিস্ট্রেশনের সময়সীমা মে মাস পর্যন্ত করার দাবিতে এদিন আন্দোলনে নামেন C2 অনুমোদিত ই রিকশা চালক সংগঠনের সদস্যরা। অবরোধকে কেন্দ্র করে অচলাবস্থা সৃষ্টি হয় ব্যস্ততম রাস্তায়। হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। এখন মিউনিসিপ্যালিটি আমাদের কোনো কথা নেই, ছেড়ে দিয়েছে আমাদের সঙ্গে ওদের কোনো সম্পর্কই নেই। আরটিওর কাছে এখন আরটিও এতগুলি টাকা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আরও এর সঙ্গে আছে ইন্স্যুরেন্স আছে, গাড়ির ফিটনেস আছে, হাবিজাবি মিলিয়ে প্রায় 10-12 হাজার টাকার মতন একবারে যাচ্ছে আমাদের, হিসাব করে দেখলাম। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই টাকাটা 300 টাকায় আসুক, রেজিস্ট্রেশন করুক এককালীন, তাহলে আমরা দিতে পারবো। 300 টাকা না হয় 500 টাকা নিক, 500 টাকার বেশি হলে আমরা এটা করতে পারবো না। যদি সরকার চায় আমাদের টোটো চালকদের সব টোটো নিয়ে নিক, আমরা রাস্তায় নেমে যাব, আন্দোলন চলবে, আন্দোলন করব। এবং যদি কোনো সহযোগিতা আমরা তো কেউ পাই নাই, পৌরসভা দেখেছেন আপনারাও, অনেক সময় অনেক জায়গায় বাস টাঙিয়েছিল, রুট ভাগ করবে, আই কার্ড দিবে, সব করবে, সব কিছু পরিচালনা ঠিকঠাক মতন করবে, কিন্তু তারা কিছুই করতে পারেনি। আমরা কোথায় যাব? আমরা সাধারণ টোটো চালক, আমরা কোথায় যাব? আপনারা কি করবেন? এখন আমরা পথ অবরোধ করলাম, আর আমাদের যে সরকারি সার্কুলার ছিল সেটাকে পুড়িয়ে দিলাম। সেটা আমরা মানছি না, ভবিষ্যতেও মানব না। এটা সরকারিকে আমরা ডাইরেক্ট হুঁশিয়ারি দিচ্ছি টোটো চালকের তরফ থেকে। আজকে মূলত যেটা ছিল, আপনারা জানেন যে টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা হয়েছে। টোটো চালকদের থেকে প্রতি বছর সরকারের পয়সা নেই, ফলে প্রতি বছর টোটো চালকদের থেকে একটা বিপুল পরিমাণ অর্থ আদায়ের একটা পরিকল্পনা সরকারিভাবে হয়েছে। তার বিরুদ্ধে গত অক্টোবর মাসের 13 তারিখ থেকে টোটো চালকরা রাস্তায় আছেন, লড়াইয়ে আছেন, আন্দোলনে আছেন। আপনারা দেখেছেন জলপাইগুড়িতে ধর্মঘট হয়েছে, ডিএম অফিস ঘেরাও হয়েছে, আরটিও অফিস ঘেরাও হয়েছে। আমরা বলেছিলাম যে টোটো ই রিক্সা আলাদা না করে 300 টাকায় সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে, এবং যে সময়সীমা সেই সময়সীমা বৃদ্ধি করতে হবে। আমরা রেজিস্ট্রেশনের বিপক্ষে নই, কিন্তু এত টাকা টোটো চালকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যে শোরুমগুলি থেকে বাহন পোর্টালের মাধ্যমে যে রেজিস্ট্রেশন হচ্ছে, সেখানে দালালি হচ্ছে, ফলে শোরুমগুলি থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না আমরা বলেছি। এবং আমরা প্রশাসনকে বলেছিলাম সময় বৃদ্ধি করতে, এক মাস বৃদ্ধি করে 31শে ডিসেম্বর অবধি করা হয়েছে। ফলে সেই সময়সীমা আরও 5 মাস বৃদ্ধি করতে হবে, 31শে মে পর্যন্তই সময়সীমা বৃদ্ধি করতে হবে আমরা বলেছি। আজকে কি করলেন? আজকে আমরা শান্তিপাড়া মোড়, যেটা নেতাজি পাড়া বাস স্ট্যান্ডের মোড়, সেখানে টোটো চালকরা রাস্তা অবরোধ করেছেন, তারা বসে পড়েছেন, কারণ তাদের পেটে লাথি মারা হয়েছে। সেই বিষয়টা পরিবহন দপ্তরকে বুঝতে হবে, রাজ্যের সরকারকে বুঝতে হবে, সেটা তারা বুঝতে চাইছে না। ফলে এরপরে আরও বড় ধরনের আন্দোলন হবে। আর এই সময়সীমা যদি বৃদ্ধি না হয়, 31শে ডিসেম্বরের পরে 1 জানুয়ারি থেকে যদি কোনো টোটো চালকের গায়ে বা টোটো ধরার চেষ্টা হয়, সেই ক্ষেত্রে
সমস্ত টোটো চালকরা নিয়ে ডিএম অফিসে জমা করবেন। 1 তারিখ থেকে 1 জানুয়ারি প্রথম, এখন একটা উৎসবের মরশুম 25শে ডিসেম্বর, তারপরে হচ্ছে SIR এর জন্য সবাই ব্যতিব্যস্ত, এদিকে মন্দির মসজিদ নিয়ে মানুষকে লড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে সেই সময় টোটো চালকদের এইভাবে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে, তারা ভয়ে আছেন রাস্তায় চলতে। ফলে তাদেরকে সুরাহা দেওয়ার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, নইলে 1 জানুয়ারি যদি কোনো টোটো চালককে ধরা হয় বা তার গায়ে হাত দেওয়া হয় বা টোটোর গায়ে হাত দেওয়া হয়, তাহলে 1 জানুয়ারি থেকে টোটো চালকরা সেই টোটোগুলিকে নিয়ে ডিএম অফিসে তারা জমা দেবেন এবং ডিএম সেটাকে রেজিস্ট্রেশন করবেন, না ফেলে দেবেন না কি করবেন, কিন্তু টোটো চালকদের অন্তত 20 থেকে 25,000 টাকার মান্থলি একটা কাজ তাদেরকে দিয়ে দিতে হবে, তাহলে কেউ টোটো চালাবে না, সমস্যার সমাধান। তো বলছি কি পুরালেন আপনারা? আমরা পরিবহন দপ্তরের যে সার্কুলার, রাজ্যের পরিবহন দপ্তর যে সার্কুলার জারি করেছে সেই সার্কুলার আমরা পুড়িয়ে দিলাম। আমরা এই সার্কুলার মানছি না, ফলে এই সার্কুলার পরিবর্তন করতে হবে, নতুনভাবে রাজ্যের পরিবহন দপ্তরকে সার্কুলার জারি করতে হবে। ঠিক। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। গত 5ই অক্টোবরের বিভৎস বন্যার পর বিস্তীর্ণ গ্রামাঞ্চল ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। জলঢাকা নদীর ভয়াবহ বন্যায় ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়ায় জলঢাকার প্রবল জলোচ্ছ্বাসে বহু কাঁচা ও পাকা বাড়ি ভেঙে পড়ে, ভেসে যায় আসবাবপত্র, নষ্ট হয় চাষের জমি। বন্যার ক্ষত আজও পুরোপুরি শুকোয়নি, তবুও হার মানেননি গ্রামের মানুষ। এখন গ্রামে ঢুকলেই শোনা যাচ্ছে হাতুড়ি বাটালের শব্দ। রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে বহু পরিবার পুরনো ভিটেতেই নতুন করে ঘর তোলার কাজে নেমেছেন। কোথাও ইটের দেওয়াল উঠেছে, কোথাও আবার বাঁশ বেতের অস্থায়ী কাঠামো। ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে কিছু আক্ষেপ থাকলেও আশার আলোই বড় হয়ে উঠেছে। ধ্বংসস্তূপের মধ্যেই নতুন করে স্বপ্ন বুনছেন ডুয়ার্সের মানুষজন। রাজ্য সরকার পাশে থাকায় তাকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি তারা দাবি জানিয়েছেন এই ক্ষতিপূরণের পরিমাণ যাতে বাড়ানো হয়। বন্যাতে ক্ষতি হয়েছে, জমিতে যা ছিল তা তো কিছুই নাই, আমার গরু মারা গেছে, আমরা লোকগুলা বাঁচছি এইটুকুই। আর এখন আর কি বলবো, এখন তো আর বলার মতো কিছু নেই। রাস্তাঘাটও ক্ষতি হয়েছে, বাড়ি ঘরেও ক্ষতি হয়েছে, ভালোই এক একজনের খুবই ভাগ ক্ষতি হয়েছে, আমাদেরও হয়েছে অল্প। আমাদের যে ক্ষতি হলে তা কোনো কথা না, আমাদেরও ক্ষতি হয়েছে। হ্যাঁ, 60,000 পাইছি। বালি পাথর আনতেছি, বালি পাথর আইনে আমরা কাজ শুরু করবো আর কি। এটা তো শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দিছে। বললাম যে হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। বললাম যে এই টাকায় হয়ে যাবে বাড়ি? হবে না গো, বাড়ি হয় নাকি ওই টাকায়? হবে না, কোন রকম কুড়ে ঘর আর কি হবে আর কি। আর এখানে কার কার এরকম ক্ষতি হয়েছে, কত লোকটা? আমাদের তো এত লোক আমি বলতে পারবো না, অনেক। সবাই পাইছে কম বেশি? পাইছে সবাই কম বেশি, মানে কারো হাফ ঢুকছে, কারো ফুল ঢুকছে। টাকাটা কি বাড়লে ভালো? একটু বাড়লে তো ভালোই হয়। আমাদের তার কিছুই নাই এখন, জমি জায়গা তো মনে করে যে 10 টাকা পাবো না। ফসলের ক্ষতি হয়েছে অনেক। ফসল তো নাই, কিছুই নাই, মাটি উপরে দিয়ে মাটি চলে গেছে। কি বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ শুরু হয়েছে? কাজ শুরু হয়েছে। কি হচ্ছে এখন? ওই ঘরের কাজ। কত টাকা পাইছেন আপনারা? 60,000। তো কি কি ক্ষতি হয়েছিল আপনাদের? আমাদের জমি জায়গা ক্ষতি হয়েছে, ধান, তারপরে সিমের জাংলা টাংলা ছিল, ধান ছিল। কত টাকা পাচ্ছেন? কত টাকা পাইছেন? 60,000। 60,000 হয়ে যাবে টাকা কি? না, এ টাকায় কি হয় নাকি? 60,000 টাকা কি হবে? আরো কি পাবেন টাকা কিছু? আরো 60,000 তুমি দিবে। কারা দিল টাকাটা? এটা তো মমতা সরকার। এই তাড়াতাড়ি যে টাকাটা পাইলেন আপনারা খুশি থাকবে? খুশি এখন কি করবো, এখন যে হিসাবে ক্ষতি হয়ে হিসেবে তো আমাদের পাইনি না। যেটুকু পাইছেন তা তো হয়েছে সমস্যা? সমস্যা কিছুটা তো মিটেছে? কিছুটা আর কি মিটেছে। আপনার নাম? প্রধানপাড়া বাজারে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা। খুশির হাওয়া এলাকায় জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া বাজারে পৌঁছে গেল ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে এদিন শুরু হয় পরিষেবা প্রদান। ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরে কর্তব্যরত চিকিৎসক ডক্টর দীপাঞ্জন ভৌমিক জানান,
স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সবই করা হচ্ছে এখানে। স্থানীয় বাসিন্দাদের মতে হাতের কাছে এই ধরনের চিকিৎসার সুবিধা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। বহু মানুষ এতে উপকৃত হচ্ছেন বলেও জানান এলাকাবাসী। আজকে এখানে মূলত চিকিৎসা ব্যবস্থা যেটা গ্রামের একদম রুরাল প্রত্যন্ত গ্রামের মানুষকে, যারা ধরুন সেন্টারে বা আমাদের যেগুলো সদর হাসপাতাল বা ব্লক হাসপাতাল এগুলোতে যেতে পারেন না, তাদেরকে চিকিৎসা ক্ষেত্রে একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা। মানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে, তাই তো? বলছি স্যার, এটা কখন শুরু হয়েছে? এটা আমাদের এই কয়েক সপ্তাহ থেকেই স্টার্ট হয়েছে, মানে লাস্ট 1-2 সপ্তাহ থেকে শুরু হয়েছে। যেহেতু আমাদের স্বাস্থ্যভবন থেকে একটা অর্ডার এসছে আমাদের সদ্য বিওমি স্যারের কাছে, তো উনি সেই অর্ডারটা পরে যখন চালু করেন তারপর থেকেই 1-2 সপ্তাহ হলো আমাদের এই পরিষেবাটা শুরু হয়েছে এবং এই পরিষেবাটা মানে ভবিষ্যতে চলতেই থাকবে। যেমন আজকে কটা অবধি চলবে? পেশেন্ট যতক্ষণ অবধি আমাদের এই ভ্রাম্যমাণ চিকিৎসার যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে যতক্ষণ অবধি আসবেন ওনারা, ততক্ষণ অবধি আমাদের পরিষেবা। এই যে ভ্রাম্যমাণ একটা চিকিৎসা কেন্দ্র বোয়ালমারি প্রধানপাড়া এলাকাতে, কেমন লাগছে? কতটা পরিষেবা পাচ্ছেন? মানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সুগার এবং প্রেশার চেকআপ করি। আচ্ছা আচ্ছা, এখানে কি সুগার পরীক্ষা হলো? হ্যাঁ, সুগার পরীক্ষা হয়েছে, প্রেশার চেকআপ হয়েছে। এই যে এই ধরনের একটা পরিষেবা আজকে পেলেন, আগামী দিনেও যেন হয় সেই বিষয়ে কি বলবেন? আগামী দিনে যেন হয় জনসাধারণের এতে সুবিধা হবে, ভালো হবে। আমরা বিনা পয়সায় এরকম এই ধরনের যদি ইয়ে পাই, তাহলে সেটা আমাদের জনসাধারণের জন্য অনেক বেশি ভালো। ভ্রাম্যমাণ যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, এখানেই আছি। কি ব্যাপারে? এখানে ট্রিটমেন্ট একটু চেক আপ করাবো। আচ্ছা আচ্ছা, সুগার টেস্ট করে সুগারটা কীরকম আছে না আছে। মানে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বলাই যেতে পারে আপনার এলাকায়, একদম প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছেছে। কেমন লাগছে বলেন? খুব ভালো, খুব ভালো। এরকম যদি মাঝে মাঝে হয়, আচ্ছা, তাহলে আমরা উপকৃত হব। আচ্ছা, এইটাই আমরা সব সময় আশা করি। আগামী দিনেও কি চাইবেন এই ধরনের? অবশ্যই অবশ্যই আগামী চাইবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাতের আকাশ চিরে হঠাৎই নজরে এলো রহস্যময় আলো। কোনো অলৌকিক ঘটনা নাকি অন্য কোনো রহস্য, তা নিয়ে রীতিমতো সরগরম গোটা বাংলা। রহস্যময় আলো এবং তারপরে বিকট আওয়াজ, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি জেলা জুড়ে। বৃহস্পতিবার রাতের দিকে শিলিগুড়ির দিক থেকে একটি গোলাকার আলোর বল আকাশ থেকে উঠতে উঠতে জলপাইগুড়ি শহরের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর বিকট আওয়াজ, শব্দে কেঁপে ওঠে জেলার বিভিন্ন প্রান্ত, আর তাতেই আতঙ্কিত মানুষজন। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, বিষয়টি তাঁদেরও নজরে এসেছে। পরে অবশ্য জানা গিয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে একটি অভিযান চালানো হয়। আসলে সেটি তারই আলো। তবে এই ঘটনার আকস্মিকতায় রীতিমতো তোলপাড় গোটা জলপাইগুড়ি। কি দেখতে পেলে? আমি দেখলাম আকাশ থেকে একটা সাদা লাইট, বড় এরকম তারার মতো। তারপর আমি ভালো করে লক্ষ্য করে নিয়ে চলে আসছিলাম, রাস্তাতে আসছিলাম। পরে একটা আওয়াজ হলো। তারপরে আমি কোথায় ছিলি সেই সময়? তখন আমি স্টেশন থেকে বাড়ি আসছিলাম, ডেঙ্গুবাজারে। ভয়ে আছো কি? হ্যাঁ, ভয় লাগছে। এরকম আগে দেখেছো কোনোদিন? না। কি শুনতে পেলেন বলেন তো ঘটনাটা? একটা বিশাল আওয়াজ হলো। হ্যাঁ, মানে আওয়াজটা তো পুরো, যে বিল্ডিং এ ছিলাম বিল্ডিংটাই পুরো কেঁপে উঠছে। তারপর তো বের হলাম, মানে কেমন একটা ইয়ে হচ্ছে আর কি, ভূমিকম্পে যেমন একটা ইয়ে হয়। এটা আতঙ্ক বলতে কোনো কিছু, এখন যদি বোম ব্লাস্টিং কোথাও হয় সেটা তো একটা আতঙ্কের ব্যাপার।
কি দেখতে পেলে বলো তো কিছু? আমি এখানে 3 জন বসে আছি চাঙাটার মধ্যে। তারপরে এখান থেকে আসে এখানে কিন্তু মানে এমন আলো দিয়ে গেল পুরো ভই ভই। আলোটা দেওয়া পরে তারপরে আগুনটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে চিত্রের মতো যাচ্ছে। চিত্রের মতো যায় না, এই রাস্তাটার সামনে মানে একটু আটকিলো, আটকে আরো সোজা চলে গেল। কোন দিকে থেকে আসছিল? এই সোজা চলে গেল মানে তোমার কালীগঞ্জের ভেগে। তারপরে কিছুক্ষণ পরে জাহানে বাস হয়ে গেল। এই জিনিসটা কি আমরা একটু বুঝতে পারি না। এখন কি আতঙ্কে আপনারা? হ্যাঁ আতঙ্কে তো, একটা দুর্ঘটনা হয়ে গেল, মনে করে একটা আওয়াজ হলো। কি এটা কি মনে হচ্ছে? আমরা কিভাবে বুঝবো এটা কি যার ধরনের, আমি মনে করছি তার বাদে আওয়াজটা হিসেবে এইটুকু খালি দেখলে মানে বোঝা যাচ্ছে তো বোমে বাদে এটা। তাই ঠিক মানে সামনে দিয়ে গেল দেখা যাচ্ছে বড়। হ্যাঁ মোটামুটি এতটুকু খুবই লম্বা, মানে সামনে বোঝা যাচ্ছে তো। তারপর কি হলো আওয়াজটা? আওয়াজটা একটা মানে ঘুম গোট হলো। ফাঁকা জায়গা পড়লো না কোন জায়গা পড়লো? এটা কি হ্যাঁ ফেভার হতো। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল 10ম জলপাইগুড়ি খাদ্য উৎসবের। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুক্রবার বিকেলে শোভাযাত্রার আয়োজন করা হয়। এবছর 10ম বর্ষে পড়ল এই খাদ্য উৎসব। জলপাইগুড়ির 19 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীবৃন্দ পরিচালিত এই খাদ্য উৎসবের উদ্বোধন হবে আগামী 21 ডিসেম্বর শহরের তরুণ দল ফুটবল ময়দানে। চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। পিঠেপুলি থেকে ধোয়া ওঠা বিরিয়ানি, উৎসবে রকমারি রসনা তৃপ্তির সম্ভার, পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। সেই উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন হয়। বৈচিত্র্য আনতে শোভাযাত্রায় ছিল 20টি ঢাকের সমন্বয়ে লোকনৃত্য। উৎসবে অংশ নেওয়া 40টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 300 জন সদস্যর মেলবন্ধনে এদিনের শোভাযাত্রা হয়ে ওঠে রঙিন। 4 নম্বর গুমটি, কদমতলা, থানামোড়, দিনবাজার, বেগুনটারি, উকিলপাড়া হয়ে তরুণ দল ক্লাবের ফুটবল ময়দানে শেষ হয় শোভাযাত্রা। শীতের আমেজ গায়ে মেখে বহু মানুষ শোভাযাত্রার আনন্দ উপভোগ করতে আসেন। উৎসবের মূল উদ্যোক্তা তথা জলপাইগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী জানান, 10ম বর্ষে এসে খাদ্য উৎসবের রকমারি রসনার সম্ভার আর সাংস্কৃতিক আয়োজন আরও বেশি মানুষের হৃদয় জয় করে নেবে। অবশ্যই নতুনত্ব আছে, কারণ এবার 10ম বর্ষে আমরা পদার্পণ করলাম। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ডের খাদ্য মেলা এক সেকেন্ড 10ম বর্ষে পদার্পণ করলো। আর এবার আজকে যেটা আমরা করছি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে থাকছে লোকনৃত্য থাকছে, আমরা 20টা ঢাক এনেছি এবং মানে শোভাযাত্রায় সুন্দরভাবে আমরা ঝুড়ি সাজিয়ে খাদ্য উৎসব 2025 লিখেছি। আর সাথে প্রচুর মহিলা, আজকে দেখতেই পারবেন আপনারা যে প্রচুর মহিলা আজকে এই খাদ্য উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিয়েছে। আর যদি খাবারের কথা বলতে হয়, খাদ্য উৎসবে খাবারের কথা না বললে তো আর হয় না। প্রচুর এবার আমি যেটা নতুনত্ব দেখলাম যে বিভিন্ন রকম শাকসবজি দিয়ে কিন্তু পিঠেপুলি হচ্ছে, এটা একটা নতুনত্ব দেখলাম। আর ফিশ কাবাব থেকে শুরু করে যে সমস্ত আমি দেখলাম অনেকে সসেজ বানাচ্ছে, মানে নানা রকম আইটেম, যেমন চিকেন, মাটন, ফিশ এবং আরও অন্যান্য ধরনের নানা রকম খাবার এখানে তৈরি হবে। সাথে কিন্তু সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান থাকছে, যেটা সত্যি এবার সুন্দর। এবার 25 তারিখে আর 26 তারিখে বাইরের থেকেও শিল্পীরা আসবেন। তো বলছি কতগুলো স্টল রয়েছে? হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপের এটা একটা মানে এবার বলবো মানে এত ভালো লাগছে আমার, যেখানে 2015 সালে নটি সেলফ হেল্প গ্রুপ নিয়ে মেলাটি শুরু হয়েছিল, সেখানে আজকে 40টা সেলফ হেল্প গ্রুপ মেলাটি করছে। শীতের পরিবেশে চলে এসেছে দার্জিলিংয়ের কমলা লেবু। যদিও এবছর দার্জিলিংয়ের কমলার দাম সস্তাই আছে, তাই বিক্রি বাট্টাও ভালো। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার মধ্যে দিনবাজারে সব ধরনের ফল খুব বেশি পরিমাণেই পাওয়া যায়, তাই এখন বাজারে ঢুকলেই পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের কমলা। রয়েছে নাগপুরের কমলাও, কিন্তু যেহেতু বিখ্যাত কমলা বাজারে আছে এবং সস্তাতেই রয়েছে, তাই এই কমলাই কিনছেন লেবু ভক্তরা। বাজারে 4টে দার্জিলিংয়ের কমলা লেবু বিক্রি হচ্ছে 50 টাকা দরে। দার্জিলিংয়ের কমলার দাম যেহেতু কম, তাই আর ফুটপাথের কমলা বিক্রেতারা নাগপুরের কমলাকে দার্জিলিংয়ের কমলা বলে বিক্রি করছেন না। তাই জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় দার্জিলিংয়ের কমলা এখন দেদার বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানাচ্ছেন, এই বছর দার্জিলিংয়ের কমলা লেবু আমদানি অনেকটাই বেশি, তাই দামটাও কম, বিক্রি হচ্ছে বেশ ভালো। দার্জিলিং কমলা আসছে, হ্যাঁ দার্জিলিং কমলা আসছে, খুব ভালো কমলা আসছে।
চারটা 60 টাকা, 4টা 50 টাকা এরকম দাম আছে, কাস্টমার নিচ্ছে। হ্যাঁ, বাজারে চলছে ভালো। নাগপুরেও আছে, কবে আমদানি হবে? এই তো 4-5 দিন থেকে আমদানি হচ্ছে। বিক্রি ভালো, ক্রেতারা নিচ্ছে পুরো। আবার সিজন লাগলো, খবর নতুন ফল। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পরিবহন দপ্তরের সার্কুলার পুড়িয়ে অবরোধ আন্দোলন টোটো চালকদের, উত্তেজনা এলাকা জুড়ে। বন্যার ক্ষত শুকোয়নি, তবুও হার মানেননি গ্রামের মানুষ, ফিরছে স্বাভাবিক ছন্দে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।